আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। অলরেডি ভিডিও টাইটেল দেখেই বুঝে গিয়েছো যে আজকে আমরা অনেক সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে ভাইয়া বায়োলজি রিভিশন দিব কিভাবে? সময় আছে আর ২ মাসের কাছাকাছি এবং এই সময়ে আমার উইক সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে বায়োলজি। ইন পার্টিকুলারলি ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার যেটাতেই উইকনেস থাকুক না কেন, একটা ভালো স্ট্র্যাটেজি তোমাকে আপকামিং এক্সামে ভালো মার্কস পেতে হেল্প করবে। ওকে, তো সবার আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমি নিজের জন্য এত বড় বইকে ছোট করে আনবো কিভাবে। আমরা জানি যে আমাদের ফার্স্ট পেপারে টোটাল ১২টা অধ্যায় আছে এবং সেকেন্ড পেপারেও এরকমই ১২টা অধ্যায় আছে। একটা জিনিস চিন্তা করে দেখো তো ভাইয়া, আমাদের সিকিউ আসবে ৮টা, যার মধ্যে অ্যান্সার করতে হবে ৫টা। তাহলে এটা খুবই অবভিয়াস হয়ে যায় যে ১২টা অধ্যায়ের প্রতিটা থেকেই সিকিউ কখনোই হবে না। আবার ৮টা সিকিউ থেকেও আমাকে টার্গেট করতে হবে যে কোনো ৫টা অ্যান্সার করার। তাহলে আমি নিজের জন্য বইটাকে ছোট করে আনতে পারি। আমরা আমাদের ২টা ভিডিওর এই সিরিজের ফার্স্ট পার্টে আজকে আলোচনা করতে যাচ্ছি বায়োলজি ফার্স্ট পেপারের স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত এবং কোন কোন টপিক পড়া উচিত যদি আমি সিকিউতে 50/50 ক্যারি করতে চাই। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টলি ভাইয়া, ফার্স্ট পেপারে আমার এমনিতেই দুর্বলতা এবং বরাবরই কলেজের পরীক্ষাগুলোতে আমি ভালো মার্ক পাইনি। কিভাবে এটা আপগ্রেড করতে পারি? সবার আগে ভাইয়া, স্ট্র্যাটেজিতে আমাদেরকে ইনক্লুড করতে হবে ওই টাইপের চ্যাপ্টারগুলো যেগুলো ১ আমাকে সহজেই ১০ এ ১০ এনে দিবে এবং ২ আমাকে সহজেই কমন মার্কস দিবে। কেননা তুমি যদি এমন চ্যাপ্টার চুজ করো যেটাতে ফিগার নেই বা বক্স করে আনসার করা যায় না বা পয়েন্ট করে আনসার করা যায় না, তাহলে ওই প্রশ্নগুলো তোমাকে ১০ এ ১০ এনে দিবে না। অ্যান্ড বিলিভ মি, তুমি যদি সত্যিই স্ট্র্যাটেজি ঠিক রেখে এই ধরনের চ্যাপ্টার সিলেক্ট করো, তুমি বায়োলজিতে 200 আউট অফ 200ও পেতে পারো। এবং আমার নিজেরও বায়োলজিতেই ফার্স্ট পেপারে 100 আউট অফ 100 ছিল। এখন আমার কোন কোন চ্যাপ্টার সিলেক্ট করা উচিত ফার্স্ট পেপারের মধ্যে? নর্মালি যেই চ্যাপ্টারগুলো কখনোই সিকিউ মিস হয় না এবং আমাকে সবসময় 10 আউট অফ 10 ক্যারি করে দিতে হেল্প করবে, ওই ধরনের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 11। ওকে, শুরু থেকে শুরু করা যাক। চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এর অ্যাকচুয়ালি 2টা পোর্শন আছে। প্রথম পোর্শনে আলোচনা করা হয়েছে অঙ্গাণুগুলোর গঠন এবং তাদের কাজ নিয়ে, এবং দ্বিতীয় পার্টে আলোচনা করা হয়েছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, ডিএনএর গঠন, এই টপিকগুলো। দেয়ার ইজ এ হাই চান্স যে প্রথম অধ্যায় থেকে এবারে একটাই সিকিউ আমরা পেতে যাচ্ছি, সেখানে গ নাম্বার অঙ্গাণু থেকে এবং ঘ নাম্বার এই বিক্রিয়াগুলো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন বা ডিএনএর গঠন, ক্রোমোজোমের গঠন, এই টপিক থেকে হতে পারে। সেক্ষেত্রে কোনো অংশই বাদ দেওয়া যাবে না। তবে কি কি পড়তে হবে সেটা আমরা একটু পরে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর প্রশ্ন হবে এটাও একেবারেই স্পেসিফিক না। এটাই কারণ যে আমি তোমাদেরকে দেখো টোটাল 7টা চ্যাপ্টার সিলেক্ট করে দিছি অ্যান্সার করার জন্য বা রিভিশন বারবার দেওয়ার জন্য। বাকি চ্যাপ্টারগুলো কি তাহলে ভাই সিকিউর জন্য পড়বো না? হ্যাঁ, সিকিউর জন্য আমরা বাকি চ্যাপ্টারগুলো রিস্ক, হ্যাঁ হয়তো একটু হয়, তবুও 7টার মধ্যে 5টা ইজিলি আমরা আনসার করতে পারবো। এখন ভাই এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য তো স্ট্র্যাটেজিটা সেম খাটবে না, এটা সিকিউর জন্য ইন পার্টিকুলারলি আমরা আলোচনা করতেছি। ওকে, সিকিউর জন্য চ্যাপ্টার 1 গেল, 2 বললাম যে চ্যাপ্টার 2 মাঝে মাঝে এমন হয়েছে যে প্রিভিয়াস সালে প্রশ্ন হয়নি, তবে এটা তোমরা গত 5 বছরে পাবা না। কেন? টেস্ট পেপার খুললেই তুমি দেখবা যে চ্যাপ্টার 2 থেকে প্রশ্ন হয়েছে। এর বড় কারণ হচ্ছে যে গত 5 বছরে তো শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে। এর মানে কি? এর মানে 2019 বা তার আগের বছরগুলোতে মাঝে মাঝে চ্যাপ্টার 2 বাদ গিয়েছে। তোমরা যারা এইচএসসি 26 এক্সাম দিতে যাচ্ছ, তোমাদের জন্য তাই চ্যাপ্টার 2টা শর্ট সিলেবাসের বছরের মতো সমান গুরুত্বপূর্ণ না। চ্যাপ্টার 3 যেহেতু শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছে গত 5 বছরে এবং চ্যাপ্টার 3 থেকে স্যারেরা প্রশ্ন করতে পারেনি, দ্যাট মিনস যে এই বছরে চ্যাপ্টার 3 থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক। চ্যাপ্টার 4 বরাবরই প্রশ্ন হয় এবং হবেও বটে, যেহেতু চ্যাপ্টারটা বড় এবং গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 7
হ্যাঁ, এটা থেকে বিগত বছরগুলোতে বেশি প্রশ্ন পেয়েছি, বাট তার আগে তুলনামূলক প্রশ্ন একটু কম ছিল। তবুও চ্যাপ্টার 7 রিভিশন দেওয়া সহজ এবং পড়ার টপিক অনেক কম। তাই ইজিলি আমাকে মার্ক ক্যারি করে দিতে হেল্প করবে এবং রিভিশন দেওয়া সহজ হবে। চ্যাপ্টার 9 সালোক সংশ্লেষণ শোষণ টপিক থেকে আমরা প্রশ্ন পাবোই পাবো এবং ইজিলি ওখান থেকে 10 তোলা যায়। চ্যাপ্টার 11 ওরকমই ফিগার অ্যাড করে এবং পয়েন্ট করে রেখে ইজিলি আমরা মার্ক ক্যারি করতে পারি। এখন ভাই আমরা বুঝতে পারলাম যে ঠিক আছে এই কয়েকটা চ্যাপ্টার আমরা পড়বো, কিন্তু এই চ্যাপ্টারগুলোর কি পড়বো? আমি 12টা চ্যাপ্টারেরই ঠিক কোন টপিকগুলোতে আমাকে গুরুত্ব দিতে হবে সেই টপিকগুলো আলোচনা করে ফেলি, তাহলে তোমার মধ্যে আইডিয়া চলে আসবে। এখন ভাইয়া 12টা চ্যাপ্টার তো আমি সিলেক্ট করতেছি না, তবুও আপনি 12টা চ্যাপ্টারই কেন সাজেশন দিচ্ছেন? এর কারণ হচ্ছে কেউ যদি চায় যে আমি কোনো রিস্ক নিব না এবং এই 7টা চ্যাপ্টারের বাহিরে যদি অ্যান্সার করতে চাই, তাহলে তোমাদের জন্য বাকি চ্যাপ্টারগুলো। চ্যাপ্টার 1 থেকে শুরু করি। চ্যাপ্টার 1 এ আমাকে কি কি পড়তে হবে বলেই দিলাম। চ্যাপ্টার 1 এ 2টা টপিক। শুরু করতেছি চ্যাপ্টার 1 থেকে। চ্যাপ্টার 1 এ কি কি পড়বো হ্যাঁ? সবার আগে আসি অঙ্গাণুগুলোর গঠন। অঙ্গাণুগুলোর মধ্যে কোনগুলো পড়বো হ্যাঁ? অনেক কয়েকটাই তো আছে। ইন পার্টিকুলারলি তোমাদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো বা এখনই খাতা কলম বের করে লেখা শুরু করে দাও। ওকে, তোমাদেরকে ইন পার্টিকুলারলি প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গোলগি বডি এই কয়েকটার গঠন এবং কাজ মনে রাখতে হবে। কি বললাম? গঠন এবং কাজ। ওকে, এটা গ নম্বরে আসার জন্য। ঘ নম্বরে আমরা কোনটা পেতে পারি? ঘ নম্বরে ক্রোমোজোমের গঠন বা ডিএনএর গঠন বা রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন, এই 4টার বাহিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। ট্রান্সলেশন থেকে নর্মালি প্রশ্ন কখনোই হয়নি, তবু রিস্ক না নিতে চাইলে পড়ে রাখতে পারো। ওই তো লেসার ইম্পর্টেন্ট টপিক, তবু ইচ্ছা হলে পড়ে রাখতে পারো ওই ধরনের টপিকের মধ্যে ট্রান্সলেশন পড়বে। তাহলে এক অধ্যায় হলো। এখন ভাইয়া প্রশ্ন আসতে চায় যে ভাইয়া এই যে ফিগারগুলো যে আপনি বললেন যে চিত্রসহ হচ্ছে তোমরা দেখবা বা প্র্যাকটিস করবা, সেই সাথে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই প্রক্রিয়াগুলো তো চিত্র আছে, তাই না? তো চিত্রগুলো আমি প্র্যাকটিস করব কোথা থেকে? বা বইয়েও তো দেখা যাচ্ছে ডিএনএর গঠন বলেই বেশ কয়েকটা চিত্র দেওয়া আছে, আমি কোনটা ড্র করব? এই ধরনের যে সমস্যাগুলো এটা তোমাকে সমাধান করতে হেল্প করবে আমাদের বায়োলজি নোটস বইটা। বায়োলজি নোটস বইয়ের একটা ভালো অ্যাসপেক্ট হচ্ছে যে এটা আমাদেরকে বলে দেয় যে ঠিক কোন ফিগারগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন আমি যদি একটু আগে বললাম যে তোমাদেরকে মাইটোকন্ড্রিয়ার গঠন এবং প্লাস্টিডের গঠন এগুলো আয়ত্ত করতে হবে। সো এই বই থেকে আমরা ফিগারগুলো কোন কোন অঙ্গাণুর প্র্যাকটিস করতে হবে, সেই সাথে রেপ্লিকেশনের জন্য কোন ফিগারটা দিব, বা হতে পারে যে ডিএনএর গঠনের জন্য কোন ফিগার দিব। সো কোন প্রশ্ন এবং কোন ফিগার সেটা একই সাথে এই বইয়ে দিয়ে দেওয়া আছে। তো আমাকে এই বইটা হেল্প করছিল যে ঠিক কোন ফিগারগুলো সিলেক্ট করব, বারবার প্র্যাকটিস করব সেটা চুজ করার জন্য। নাও ফিগারের ব্যাপারটা গেল। এরপরে ভাইয়া চ্যাপ্টার 1 তো বুঝতে পারলাম যে আমাকে তাহলে অঙ্গাণুর গঠন কাজ পড়তে হবে গ নম্বরের জন্য, আর ঘ নম্বরের জন্য প্রক্রিয়াগুলো। চ্যাপ্টার 2 তে কি পড়বো? চ্যাপ্টার 2 ইনভ্যারিয়েবলি অলমোস্ট সবাই ভালো পারো। তোমাদের চ্যাপ্টার 2 এর প্রবলেম হয় কোথায় জানো? আমি বলে দিই। তোমাদের চ্যাপ্টার 2 এর প্রবলেম হয় যে কোন একটা ফিগার উদ্দীপকে দিয়ে রাখছে, ওই ফিগারটা কোন ধাপের এটা তোমরা আইডেন্টিফাই করতে পারো না। তুমি হয়তো জানো যে প্যাকাইটিন দশায় টেট্রাড গঠন হয়, দেন কায়াজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়, এটা হয়তো তুমি জানো যে প্যাকাইটিনে হয়, কিন্তু উদ্দীপকে যে প্যাকাইটিনেরই ওটা ছবি দেওয়া আছে এটা তুমি চিনতে পারো না। তোমার সমস্যাটা হয় এখানে। তাহলে ওই সেম কথা এখানে, যে শুধুমাত্র ফিগার প্র্যাকটিস করতে হবে তা না, চ্যাপ্টার 2 এ আমাকে বইয়ে দেখে আইডেন্টিফাই করতে পারতে হবে যে এটা এই ধাপেরই ছবি। এবং নর্মালি স্যারেরা ওই বইয়ের ছবিটাকেই ক্রপ করে কোয়েশ্চেনে বসায়, যার ফলে বইয়ের ছবিগুলো আমরা ভালোভাবে দেখবো। মাঝে মাঝে স্যারেরা নিজেরাও ড্র করে, তখন বুঝতে হয়তো একটু অসুবিধা হয়, তবুও তুমি যদি ভালো দক্ষতা রাখো ছবি চিনতে, তাহলে অসুবিধা হওয়ার কথা না। তাহলে চ্যাপ্টার 2 এ কি মনে রাখতে হবে আমাকে? আমি কোন ধাপে কি হয় সেটার অ্যাটলিস্ট 5টা করে, আর যদি ছোট ধাপ হয় তাহলে অ্যাটলিস্ট 4টা করে লাইন মনে রাখবো। এখন তাহলে চ্যাপ্টার 2 ক্লোজ। চ্যাপ্টার 2 এ কি কি পড়লাম? মাইটোসিসের ধাপসমূহ এবং মিওসিস 1 এর প্রফেজ 1 এর যে 5টা ধাপ আছে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই 5টার ছবি এবং ওই ধাপে কি কি হয় তার অ্যাটলিস্ট 4টা বা 5টা করে পয়েন্ট মনে রাখবো। ওকে, চ্যাপ্টার 2 হলো। চ্যাপ্টার 2 কি ভাইয়া শুধু ধাপ পড়লেই হবে? অ্যাকচুয়ালি না। গ নম্বরের জন্য ধাপ আসবে আর ঘ নম্বরের জন্য আসবে গুরুত্ব।
যদি গ নম্বরে আসে মাইটোসিসের ধাপসমূহ, তাহলে ঘ নম্বরে আসবে মিওসিসের গুরুত্ব। যদি গ নম্বরে মিওসিসের ধাপ আসে, মানে প্যাকাইটিন বা ডিপ্লোটিন যে কোনো একটা, তাহলে ঘ নম্বরে আসবে মাইটোসিসের গুরুত্ব বা ক্রসিং ওভারের গুরুত্ব। প্রিভিয়াস সালে আসতে আমরা দেখছি। তাহলে ঘ নম্বরের জন্য দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীলের ঘ নম্বরের জন্য কি পড়বো ভাইয়া? গুরুত্বগুলো গেল। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 ইন পার্টিকুলার আমরা অসুবিধায় পড়বো অনেকে তখন চ্যাপ্টার 3 তখন যখন দেখব টেস্ট পেপার খুলে যে খুব একটা প্রশ্ন নাই। ভাইয়া প্রশ্ন তো বেশি থাকবে না, গত 5 বছর তো এই চ্যাপ্টার ছিলই না, তাহলে চ্যাপ্টার 3তে আমি ফোকাস করব কোথায় ভাই, আমি কিভাবে বুঝবো? আমি বলে দিচ্ছি, চ্যাপ্টার 3তে তোমাকে আবার কিছু ফিগার প্র্যাকটিস করতে হবে। কি কি ভাইয়া? কিছু গঠন আমি বলে দিই, এই কয়েকটার মধ্যেই আসবে। সুক্রোজের গঠন, সেলুলোজের গঠন, স্টার্চের গঠন এবং গ্লাইকোজেনের গঠন। এই কয়েকটার বাহিরে আসার কোনো প্রশ্নই আসে না। এই কয়েকটার গঠন প্র্যাকটিস করলাম, আর কি কিছু লাগবে না ভাইয়া? গ নম্বরের জন্য তাদের গঠন ও কাজ মনে রাখতে হবে। কাজ বলতে বইয়ে দেখবা খুব সুন্দর হয়, হাসান স্যারের বইয়ে পয়েন্ট করে দেয়া আছে, ওগুলো পড়ে নেব। আর যদি আমাকে বই খুঁজতে অসুবিধা হয়, তাহলে আমাদেরকে তো বায়োলজি নোটস হেল্প করতেছেই। বায়োলজি নোটসে ওই ফিগারের সাথে ওর কাজগুলো একসাথে দিয়ে দেয়া আছে, এবং একই সাথে পুরো চ্যাপ্টারটা রিভিশন দেওয়াটাও সহজ হয়ে যায়, কেননা এখানে শুধুমাত্র সিকিউ এর জন্য যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে। তাহলে বইয়ে আমার বলা যায় যে যেই এক্সপ্যান্ডেড ভার্সনটা, সেটাকে আমার জন্য ব্রিফ করে আনছে এই বায়োলজি নোটস বইটা। ওকে, তো আমি কি কাজ করতেছি, এই কয়েকটা কম্পাউন্ড যেগুলো ভাইয়া বললো, সুক্রোজ, সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এগুলোর গঠন এবং সেই সাথে কাজগুলো মনে রাখতেছি। আর ঘ নম্বরের জন্য কি করতেছি? ঘ নম্বরের জন্য আমাকে কয়েকটা প্রশ্ন করতে হবে। ভালো করে বলতেছি, বই খাতা সাথে রাখো, শুনে নাও। কি কি পড়বো আমরা ঘ নম্বরের জন্য এনজাইম এর প্রকারভেদ, এনজাইম এর ক্রিয়া কৌশল, মানে লাস্টের যে টপিকটা আছে সেই সাথে একটু সামনে আসো। অ্যামিনো অ্যাসিড এর প্রকারভেদ, আমরা অ্যামিনো অ্যাসিডকে সরল, যৌগিক, উদ্ভূত এইভাবে ভাগ করছি না, তার মধ্যে সরলগুলোকে আবার কয়েকভাবে ভাগ করছি না, ওই জায়গাটা, ওই প্রকারভেদটা এক কথায় তাদের এক্সাম্পল সহ পড়তে হবে। ওটা কিন্তু আবার এমসিকিউ এর টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিক। ইন পার্টিকুলারলি যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট টার্গেট করো, ওটা কিন্তু একেবারে ঝাড়া মুখস্থ রাখতে হবে। ওকে, চ্যাপ্টার 3 থেকে যেটা বলতেছিলাম, যে আমরা আরও কিছু পড়তে হবে ঘ নম্বরের জন্য। এনজাইমের কৌশল, এনজাইমের উপকারিতা বা কাজ, প্রোটিন এর গুরুত্ব বা কাজ, কার্বোহাইড্রেটের গুরুত্ব বা কাজ, এবং লিপিড এর গুরুত্ব বা কাজ। ওকে, আর সেই সাথে একটা যেটা এক্সট্রা পড়তে বললাম সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদটা। ওকে, তাহলে এই কয়েকটা প্রশ্ন পড়লাম, সেই সাথে কয়েকটা ফিগার প্র্যাকটিস করলাম, এবং এর মধ্য দিয়ে চ্যাপ্টার 3 সমাপ্ত হলো। চ্যাপ্টার 3তে সমস্যা কোথায় হয় ভাইয়া? চ্যাপ্টার 3তে সমস্যা হয় তোমরা কোন যৌগর কথা উদ্দীপক হিন্ট দিচ্ছে সেটা বুঝতে পারো না। মানে উদ্দীপকে হয়তো বলা আছে যে এমন একটা যৌগ এর ছবি বা গঠন ড্র করে দেখাও যেটা উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে। তো উদ্ভিদ দেহে কোনটি সঞ্চিত থাকে এটা যদি না জানা থাকে, তাহলে গঠন আমি স্টার্চে যতই জানি না কেন আমি তো ড্র করে দিয়ে আসতে পারবো না। যেমন আমি যদি বলি উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে স্টার্চ, প্রাণী দেহে সঞ্চিত থাকে গ্লাইকোজেন, এখন কিন্তু তুমি এই তথ্যটা কাজে লাগায় সিকিউটা সলভ করতে পারবা। আর তাই এই চ্যাপ্টারে আমরা এমসিকিউর জন্য যে লাইনগুলো, এটা যদি মনে রাখতে পারি তাহলে সিকিউ আইডেন্টিফাই করা আরও সহজ হয়ে যায়। বাট একবার যদি এই চ্যাপ্টার থেকে সিকিউ আইডেন্টিফাই করে লিখে দিতে পারি, 10 on 10 মোটামুটি নিশ্চিত। এরপরে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 থেকে আমরা কি কি পড়তে যাচ্ছি ভাইয়া? চ্যাপ্টার 4-এ অ্যাকচুয়ালি 3টা পার্ট, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়ার পার্টটা। ভাইরাসের পার্ট থেকে ভাইরাসের গঠন, টি2 ভাইরাসের গঠন যেটা আছে, এবং লাইটিক চক্র, এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ার পার্ট থেকে ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার উপকারিতা, ব্যাকটেরিয়ার অপকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভাইরাসের পার্টে ভাইরাসের উপকারিতা অপকারিতাও গুরুত্বপূর্ণ, তার মধ্যে ভাইরাসে ইন পার্টিকুলারলি উপকারিতাটা। তাহলে আরেকবার রিক্যাপ দেই, ভাইরাস পার্টে ভাইরাসের গঠন, ভাইরাসের বংশবৃদ্ধি বা লাইটিক চক্র, এবং ভাইরাসের উপকারিতা অপকারিতা।
ব্যাকটেরিয়া পার্টে ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা, এবং ম্যালেরিয়া পার্টে ম্যালেরিয়ার জীবনচক্র। অ্যাকচুয়ালি ম্যালেরিয়ার জীবনচক্র কথাটা বলাটা ভুল, প্লাজমোডিয়াম এর জীবনচক্র। ম্যালেরিয়া হচ্ছে রোগটার নাম, আর প্লাজমোডিয়াম হচ্ছে ওই অণুজীবটার নাম যেটার কারণে রোগটা হয়। এনিওয়ে, এই প্লাজমোডিয়ামের জীবনচক্রে 3টা ফিগার আমাদের বইয়ে দেয়া আছে। কী কী সেগুলো ছিল? হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং মশকির দেহে। এই 3টাই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যদিও 3টার মধ্যে একটু বেশি আসছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। ওকে, চ্যাপ্টার 4-এ তাহলে এর বাইরে আমাদের কিছু লাগতেছে না। চ্যাপ্টার 4-এ এই টপিকগুলো পড়লেই ইনশাল্লাহ আমাদের কাজ হয়ে যাবে। ওকে, এরপরে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 কি ছিল ভাই? শৈবাল ছত্রাক। এই চ্যাপ্টার থেকেও তোমরা প্রিভিয়াস সালে খুব একটা প্রশ্ন, গত 5 বছরে খুব একটা প্রশ্ন পাবা না, কেননা এটা শর্ট সিলেবাসে ছিল না। তবে চ্যাপ্টার 5 থেকে এবারে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, এবং চান্স আছে যে চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6 মিলায়ে প্রশ্ন হবে। তো চ্যাপ্টার 5-6 যদি মিলাই প্রশ্ন হয়, সেক্ষেত্রে কীরকম হবে? গ নম্বর চ্যাপ্টার 5 থেকে ঘ নম্বর চ্যাপ্টার 6 থেকে এরকম, বা ভাইস ভার্সা হতে পারে। এক্ষেত্রে সিকিউর টপিক কম বিধায় চ্যাপ্টার 5-6 মিলায়ে প্রশ্ন হবে। তো চ্যাপ্টার 5-এর সিকিউর টপিক কী কী আছে ভাইয়া? রিকশিয়ার দেহের গঠন, শৈবালের চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করছি আমরা। চ্যাপ্টার 5-এর মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে শৈবালের বৈশিষ্ট্য, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, এরপরে ছত্রাকের মধ্যে অ্যাগারিকাস এর দেহের গঠন, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, ছত্রাকের অপকারিতা অর্থাৎ সৃষ্টি যে রোগগুলো করে পয়েন্ট আকারে, এবং সবশেষে লাইকেনের গুরুত্ব। এই কয়েকটাই আমাদের প্রশ্ন পড়তে হবে। চ্যাপ্টার 5-এর প্রশ্নগুলোতে যদি ধরো অর্থনৈতিক গুরুত্ব আসে, ফিগার অ্যাড করা নর্মালি কঠিন হয়ে যায়, যদিও এই অধ্যায়ে উদ্দীপক ধরতে আমাদের কারো কখনো অসুবিধা হয় না। সো উদ্দীপক ধরা সহজ, কিন্তু নাম্বার পাওয়া কঠিন যদি আমি অর্থনৈতিক গুরুত্বগুলো দিই আর বানায় লিখি। অর্থনৈতিক গুরুত্ব আসলেই তোমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমি ভাই বানায় লিখবো। অ্যাকচুয়ালি বানায় লিখলে হয়তো তুমি অনেক বড় করে পেজ ফিল করতে পারতেছো, কিন্তু নাম্বার বেশি পাবা না। এর কারণটা হচ্ছে স্যারেরা সবসময় বইয়ের পয়েন্টগুলো দেখতে চায়। তুমি দেখবা বইটা খুলে পয়েন্টগুলো বোল্ড ওয়ার্ডে প্রথমে 2-3টা করে বলা যায় যে হেডলাইন দেওয়া আছে, তারপরে ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যাটা তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে ওই হেডলাইন যেটা বোল্ড করে দেওয়া আছে সেটা মুখস্থ রাখতে হবে। A to Z পড়বা, মুখস্থ রাখবা, পরীক্ষার হলে 2-1টা পয়েন্ট ভুলে গেলেও 10টার মধ্যে অ্যাটলিস্ট যেন 8টা তুমি লিখে আসতে পারো। এই বিষয়টা মেক শিওর করবা অর্থনৈতিক গুরুত্বতে। যদি না করতে পারো তাহলে ওই তো মার খারাবা। চ্যাপ্টার 6-এ আসি। চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 5 মিলায় প্রশ্ন হতে পারে, যেমনটা বললাম। চ্যাপ্টার 6 থেকে কি কি প্রশ্ন হতে পারে ভাইয়া? চ্যাপ্টার 6-এ প্রশ্ন হওয়ার টপিক খুবই কম। চ্যাপ্টার 6-এ ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, টেরিডোফাইটার বৈশিষ্ট্য, টেরিস এর গঠন এবং তার যৌনক্রম, আর রিকশিয়ার দেহের গঠন। এই কয়েকটা বাদ দিয়ে আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, আরেকবার রিক্যাপ দিয়ে দিই। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, রিকশিয়ার দেহের গঠন, টেরিডোফাইটার বৈশিষ্ট্য এবং টেরিস এর জীবনচক্র। এই কয়েকটাই আমাদের মনে রাখতে হচ্ছে, এবং এগুলো ফিগারটাও ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবো। চ্যাপ্টার 6 চ্যাপ্টার 5 মিলাই প্রশ্ন হলে যেন অ্যান্সার করতে পারি, যদি এটা আমরা টার্গেট করি আর কি। ওকে, এরপরেই চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 মোটামুটি সবারই সহজ মনে হয় একটা চ্যাপ্টার। নগ্নবীজি আবৃতবীজির বৈশিষ্ট্য পড়ে যায়, অর্থনৈতিক গুরুত্ব পড়ে যায়, কাজ হয়ে যায় ভাইয়া। বাট এই ব্যতীত আরেকটু পড়তে হবে যদি আমরা কোনোভাবে রিস্ক না নিতে চাই। নগ্নবীজি এর বৈশিষ্ট্য ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই সাথে সাইকাসেরটাও। সাইকাস আর নগ্নবীজিরগুলো তোমরা মাঝে মাঝে মিলায় ফেলো। হ্যাঁ ঠিক আছে, সাইকাস নগ্নবীজিরই এক্সাম্পল, কিন্তু সাইকাসের ইউনিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে সাইকাসের বৈশিষ্ট্য আসলে। এরপরে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, ওই যে সাইকাস রেভলিউটা, সাইকাস পেকটিনাটা, পেটের পীড়ার জন্য কোনটা খায়, কোনটা সর্পমণি হিসেবে বিক্রি হয়, এই বিষয়গুলো মনে রাখতে হবে ভালো করে পয়েন্ট আকারে। বইয়ে যেমনগুলো আছে, বইয়ে তো প্যারা আকারে দেওয়া আছে না, ওটা পয়েন্ট আকারে রোমান 1 রোমান 2 রোমান 3 এভাবে করে লিখলে মার্কটা সহজে পাওয়া যাবে। এছাড়া পুংস পোরোফিলের গঠন, তাহলে পুংস পোরোফিলের গঠন, আমাদের সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, সাইকাসের বৈশিষ্ট্য, নগ্নবীজির বৈশিষ্ট্য। এর মধ্য দিয়ে নগ্নবীজি থেকে প্রশ্ন শেষ। আবৃতবীজি থেকে কি কি প্রশ্ন আসবে ভাইয়া? 4টা। কি কি?
পয়াসির বৈশিষ্ট্য, পয়াসির অর্থনৈতিক গুরুত্ব, মালভেসির বৈশিষ্ট্য, মালভেসির অর্থনৈতিক গুরুত্ব। তোমাদের এই চ্যাপ্টারের প্রবলেম হয় কোথায় জানো? হয়তো দেখা গেল যে এরকম একটা ছবি দিয়ে রাখছে এবং দিয়ে বলছে যে এটা দেখা যায় এমন একটা উদ্ভিদ, গ নম্বরের প্রশ্নগুলো যে তার বৈশিষ্ট্য লিখো। এটা কি? একটা বৃক্কাকার পরাগধানী, তাই তো? বৃক্কাকার পরাগধানী, ওকে, খুব ভালো কথা। কিন্তু এই বৃক্কাকার পরাগধানীটা কার ছিল ভাইয়া? এটা মালভেসিদের বৈশিষ্ট্য ছিল। এরা যদি আমি মনে রাখতে না পারি তাহলে তো পরীক্ষার হলে ওই ছবিটা দেখে আর অ্যান্সার করতে পারবো না। আর তাই এই ছবিগুলো খেয়াল করতে হবে। ছবিগুলো আমরা খেয়াল করব প্রিভিয়াস সালের যে ছবিগুলো ইউজ করছে সেগুলো দেখি। অর্থাৎ প্রিভিয়াস সালে স্যারেরা প্রশ্ন করতে গিয়ে উদ্দীপকে যে ছবিগুলো ব্যবহার করছে নর্মালি বারবার ওইগুলো ইউজ করে, তাই আলাদা করে তোমাদের নতুন কিছু মনে হবে না। চ্যাপ্টার 7 ক্লিয়ার হলো। এরপরে যাই চ্যাপ্টার 8-এ। চ্যাপ্টার 8ও অত্যন্ত লেস ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সিকিউ হওয়ার চান্সেসই কম। তবুও তোমরা যারা চ্যাপ্টার 8কে টার্গেট করতেছো, চ্যাপ্টার 8-এর মধ্যে কি কি পড়তে হবে বলে দিই। চ্যাপ্টার 8 তুলনামূলক অধ্যায়টা ছোট দেখে অনেকে হয়তো টার্গেট করতেও পারো, কিন্তু আমি বলে দেই যে ভাইয়া এখান থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। তো চ্যাপ্টার 8-এ কি কি পড়বো ভাইয়া? তবুও যদি আমি পড়তে চাই, চ্যাপ্টার 8-এ আমি পড়বো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, আমি পড়বো ভাজক টিস্যুর প্রকারভেদ, আমি পড়বো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন এর ছবিটা, আমি পড়বো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের ছবিটা। তাহলে দুইটা ছবি প্র্যাকটিস করলাম, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়লাম, ভাজক টিস্যুর প্রকারভেদ পড়লাম, আর আর পড়বো গ্রাউন্ড টিস্যু তন্ত্রের ব্যাখ্যা। যদিও এই ধরনের প্রশ্ন গ্রাউন্ড টিস্যু তন্ত্রের যদি ব্যাখ্যা চায় এগুলোতে নর্মালি আমরা মার্ক পাই না, তাই অ্যাভয়েড করাই উচিত হবে। সো চ্যাপ্টার 8 যদি পড়তে চাও এই কয়েকটা আমরা পড়ে রাখবো। আর ভাইয়া পার্থক্যের বক্সগুলো থেকে প্রশ্ন হতে পারে খ নম্বরে, যদি হয় খ নম্বরে হতে পারে পার্থক্যের বক্স থেকে, মানে অধ্যায়টার শেষে হাসান স্যারের বইয়ে যে পার্থক্যের বক্সগুলো দেওয়া আছে খ নম্বরে প্রশ্ন আসতে পারে, আবার ঘ নম্বরও চলে আসতে পারে। যদি ঘ নম্বরে চলে আসে তাহলে আবার সেটা অ্যান্সার করলে ডেফিনেটলি আমি ভালো মার্ক পাবো, কেননা পার্থক্যের বক্সে অনেকগুলো করে পার্থক্য দেওয়া আছে, স্যারেরা সেটা ওইভাবেই দেখতে চাইবে, আর দিতে পারলে মার্ক পাবো। চ্যাপ্টার 8 গেল। চ্যাপ্টার 9, এইটা হচ্ছে এমন চ্যাপ্টার যেটা আবার আমাকে 10-এ 10 তুলতে হেল্প করবে। চ্যাপ্টার 9-এ কি কি আছে ভাইয়া? চ্যাপ্টার 9 তো অনেক বড় ভাইয়া, ডিভিশন কিভাবে দিব? চ্যাপ্টার 9-এ আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, শুরুতে কোন টপিকটা পড়াইছে? লবণ পরিশোষণ, তারপরে প্রচ্ছেদন, তারপরে সালোক সংশ্লেষণ, তারপরে শোষণ। তো 4টা পয়েন্টের মধ্যে ফার্স্টলি আসি লবণ পরিশোষণ। লবণ পরিশোষণের পদ্ধতি ব্যাখ্যা প্রথম প্রশ্ন, তারপরে প্রচ্ছেদন থেকে আসবে প্রচ্ছেদন, এর ক্ষেত্রে আসবে পত্ররন্ধ্রের গঠন, এরপরে সালোক সংশ্লেষণ থেকে আসবে C3 চক্র, C4 চক্র, সালোক সংশ্লেষণের গুরুত্ব। এরপরে শোষণ থেকে আসবে গ্লাইকোলাইসিসের ধাপ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর এটিপি ক্যালকুলেশনের বক্স, অবাধ শোষণ এর গুরুত্ব। এই কয়েকটা প্রশ্ন আমাদের মনে রাখতে হচ্ছে চ্যাপ্টার 9-এর জন্য। এবং এই চ্যাপ্টারটাতে তোমাদের নর্মালি অসুবিধা হয় না, উদ্দীপক বুঝতে অসুবিধা হয় না। তোমাদের অসুবিধা হয় ধরো C3 চক্র শুরু করলা, শুরু করে কিছু দূর পর গিয়ে আচ্ছা গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর আরেকটা কি যেন, ও আচ্ছা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। সো তোমাদের যেটা অসুবিধা হয় যে তোমরা শুরু করো তারপর মাঝপথে গিয়ে ভুলে যাও, বা শেষের দিকটা মনে থেকে মাঝে গিয়ে ভুলে গেছো, বা ভাইস ভার্সা। এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে বারবার প্র্যাকটিস করা। একবার বই দেখে চলে গেলাম পরীক্ষা দিতে, এভাবে তুমি এই ধাপগুলো কোনোভাবেই লিখে দিয়ে আসতে পারবে না। তুমি যেহেতু 10-এ 10 চাচ্ছ সেই অনুযায়ী এফোর্ট দিতে হবে না। এফোর্ট আমরা কিভাবে দিব? বারবার প্র্যাকটিস করার মধ্য দিয়ে। শুরুতে বইটা একবার দেখবো, খাতা নিব, প্র্যাকটিস করলাম, হয়তো পারলাম না, তারপরে আবার দেখবো বইটা, তারপরে আবার আসবো প্র্যাকটিস করতে, হয়তো আবার পারলাম না, আবার বইটা দেখবো, আবার নতুন করে শুরু করব, এবার হয়তো পারলাম, কিন্তু তবুও আরও একবার না দেখে প্র্যাকটিস করব, এবারও যদি পারি তাহলে আমি বলতে হবে যে ঠিক আছে আমি শিখে গেছি। 4বারে না হলে 5বারের বার আবার সেম কাজ করতে হবে। যতবার না তুমি পরপর 2বার নিজে নিজেই না দেখে পুরো প্রক্রিয়াটা
লিখতে পারতেছো ততক্ষণ পর্যন্ত কনফিডেন্ট হওয়া যাবে না যে ভাই আমি পরীক্ষার হলে লিখতে পারবো। তো কি বললাম মনে থাকবে যেন। তো এরপরে যাব চ্যাপ্টার 10-এ। চ্যাপ্টার 10 থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু যদি তবু আমি পড়তেই চাই তাহলে পুং গ্যামিটোফাইটের গঠন, স্ত্রী গ্যামিটোফাইটের গঠন, যদিও পুং গ্যামিটোফাইটটাই বেশি আসছে, পুং গ্যামিটোফাইটের গঠন, স্ত্রী গ্যামিটোফাইটের গঠন, এরপরেই কৃত্রিম অঙ্গজ প্রজনন এর ব্যাখ্যা, কৃত্রিম অঙ্গজ প্রজননের পরেই পার্থেনোজেনেসিস এর বৈশিষ্ট্য এবং ব্যাখ্যা। অর্থাৎ এই অধ্যায়ে অনেক ছড়ায় ছিটায় প্রশ্ন হয়। এর আগের চ্যাপ্টারে যেমন সিলেক্টেড কয়েকটা টপিক বলে দিলাম, প্রশ্ন হয়ে যাবে। এখানে কমন পাওয়ার জন্য আমাদেরকে অলমোস্ট পুরো চ্যাপ্টারটাই পড়তে হবে, কেননা চ্যাপ্টারটাই ছোট, অলমোস্ট পুরোটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। কি বললাম, পুং গ্যামেটোফাইটের গঠন, স্ত্রী গ্যামেটোফাইটের গঠন, অবশ্যই আমাকে চিত্রসহ এগুলো প্র্যাকটিস করতে হবে, বইয়ের চিত্র অ্যাড করা লাগবে। এরপরেই কৃত্রিম অঙ্গজ প্রজনন এর ব্যাখ্যা, এবং সবশেষে ওই অপুংজনী বা পার্থেনোজেনেসিস এর ব্যাখ্যা। এই কয়েকটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 10। এরপরে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11টা তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছরই প্রশ্ন হয়। চ্যাপ্টার 11 আমাদের অনেকেরই খুবই প্রিয় একটা অধ্যায়, আবার কেননা 9-10-এর সাথে একটু খুব মিলতো, তাই ফার্স্ট ইয়ার থাকতে খুব ভালো লাগছিল। চ্যাপ্টার 11-এ 4টাই মেজর প্রশ্ন: টিস্যু কালচারের ধাপ, টিস্যু কালচারের গুরুত্ব; জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব। ধাপগুলোর ক্ষেত্রে মনে রাখবো যেন বইয়ের ধাপগুলো আমি ইউজ করি, এবং চিত্রও অ্যাড করতে হবে ধাপগুলোতে। গুরুত্ব আসলে চিত্র অ্যাড করা জরুরি না, কিন্তু পয়েন্টগুলো মনে রাখতে হবে। এর ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব তো অনেকগুলো আছে, কোনগুলো ভাইয়া? তার মধ্যে চিকিৎসা ক্ষেত্র আর কৃষি ক্ষেত্র বাদ দিয়ে আর কিছু করা লাগবে না। কি বললাম? চিকিৎসা ক্ষেত্র আর কৃষি ক্ষেত্র, আর কোনো ক্ষেত্র প্রয়োজন পড়বে না। তাহলে এই ছিল চ্যাপ্টার 11। চ্যাপ্টার 12 নর্মালি আমি সবাইকে সাজেস্ট করি এটা টার্গেট করার কোনো দরকার নেই সিকিউ এর জন্য, এবং সিকিউ হওয়ার সম্ভাবনাও অনেকটা 0%-এর কাছাকাছি। সেক্ষেত্রে এই ছিল আমাদের টপ 11 চ্যাপ্টারে কোন কোন টপিক পড়তে হবে সেসবের ব্যাখ্যা। তাহলে এখন এইচএসসি 26 তোমাদের এই কয়েকটা চ্যাপ্টারের যে সিকিউর টপিকগুলো আমি বলে দিলাম সেগুলো, এবং এই কয়েকটা চ্যাপ্টারে গুরুত্ব দিয়ে পড়তে এখনই বসে পড়ো। আমার কথাগুলো যেমন তোমরা শুনলা, সেই সাথে আমি বলতে চাই যে এই সম্পূর্ণ ক্লাসের সামারি হচ্ছে আমাদের এই বায়োলজি নোটস বইটা। বায়োলজি নোটস বইয়ে ঠিক প্রশ্নগুলো না, সেই সাথে তার অ্যান্সার এবং কোন ফিগারটা তার সাথে অ্যাড করতে হবে সেটা একসাথেই দিয়ে দেওয়া আছে, বলা যায় যে পুরো বইটার সামারি। তাহলে আমরা কি করব, আমি এখন যে নোটটা লিখলাম সেই নোটটা থেকে এই বইটাতে এক এক করে প্রশ্ন পড়া শুরু করে ফেলব, এবং পড়া শেষ হওয়ার পর আমাদের কাজ হবে নিজেকে যাচাই করার জন্য র্যান্ডমলি কোনো এক শুক্রবারে, এই চ্যাপ্টারে তো এই কয়েকটা টপিক ভাইয়া পড়তে বলছিল, দেখি তো আমি C3 চক্রটা লিখতে পারতেছি কিনা, বা চ্যাপ্টার 2-এ তো ভাইয়া প্যাকাইটিন ধাপের ওই ধাপগুলো প্র্যাকটিস করতে বলছিল, দেখি তো আমি সবগুলো লিখতে পারি কিনা। নর্মালি আউট অফ প্র্যাকটিস থাকার কারণেই আমরা বায়োলজি পরীক্ষায় খুব বেশি বিপদে পড়ে যাই। তাহলে তোমাদেরকে এই কয়েকটা বিষয় খেয়াল করে এই টপিকগুলো পড়তে বলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে এই আমাদের সিরিজের সেকেন্ড পার্ট, অর্থাৎ বায়োলজি সেকেন্ড পেপারের আলোচনায়।